ওকে, সো আমরা আজকে একটু হেমারয়েডটা দেখবো। আমাদের হেমারয়েডটা এই মাসের শেষ ক্লাস ছিল। আমরা একটু হেমারয়েডটা দেখবো। হেমারয়েডটা দেখার আগে আমি স্লাইড করি নাই, অনেকগুলা স্লাইডে আমি মধ্যে মধ্যে বলে যাব। সুতরাং পরে তো আপনারা রেকর্ডিংটা পাবেন, রেকর্ডিংটা ভালো করে শুনবেন এবং এখনই শুনেন। আমরা হেমারয়েডের কয়েকটা দিক আছে। প্রথম কথা হচ্ছে, আমরা দেখবো, সামনে দেখবো যে হেমারয়েডের মায়াজম কি, কোন অবস্থায় কি মায়াজম। কিন্তু বেসিক কথা হচ্ছে হেমারয়েড কিন্তু আমাদের সবচেয়ে বাজে মায়াজম, যেটা টিউবারকুলার মায়াজমের মধ্যে অন্তর্ভুক্ত। অনেক বইয়ে, অনেক ডাক্তারের মতে এটা সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজম ঠিক আছে, গ্রোথ যেখানে আছে, কিন্তু আসলে এটা তো গ্রোথের থেকে বড় কথা হচ্ছে গ্রোথের ইফেক্ট, গ্রোথের রেজাল্ট। সুতরাং সাইকোটিক মায়াজম ঠিক থাকলেও এটা পরে গিয়ে টিউবারকুলার মায়াজমে টার্ন নেয়। এখন টিউবারকুলার মায়াজমের কাজ কি? টিউবারকুলার মায়াজমের কাজ হচ্ছে, যে কোনো টিউবারকুলার মায়াজম কিন্তু গ্ল্যান্ড গুলাকে এফেক্ট করে। আপনি আপনারা যদি দেখেন, পেটের ক্যান্সারের রোগী যদি দেখেন, বা মুখের ক্যান্সারের রোগী যদি দেখেন, বা প্রোস্টেটের রোগী যদি দেখেন, আপনারা দেখবেন এই প্রত্যেকটা রোগী, প্রত্যেকটা ধরনের রোগীর মধ্যে টিউবারকুলার মায়াজম প্রেজেন্ট আছে, এবং ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট আছে। সাইকোটিক মায়াজম বা সিফিলিটিক মায়াজমের পক্ষে একা ক্যান্সার তৈরি করা সম্ভব না। ক্যান্সার তৈরি হয় তখনই যখন টিউবারকুলার মায়াজমের দুইটা দিক আছে, একটা ডিস্ট্রাকটিভ দিক আছে আর একটা মিনিমাল ডিস্ট্রাকটিভ দিক আছে। ক্যান্সার তৈরি হয় তখনই যখন টিউবারকুলার মায়াজমের ডিস্ট্রাকটিভ দিকটা অ্যারাইজ করে, টিউবারকুলার মায়াজমের ডিস্ট্রাকটিভ দিকটা লাভ দিয়ে ওঠে। সো এই কথাগুলা বলার কারণ হচ্ছে যে আমরা এখানে অনেক কিছু আজকে দেখব এবং ফাঁকে ফাঁকে অনেক কথা বলবো, যে কথাগুলা আপনারা কাইন্ডলি একটু নোট করেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ পরে তো আমারে পাবেনই, জিজ্ঞাসা করতে পারবেন। খালি প্রথমবারের মতো তো একটু শুনেন। আমরা প্রথম কয়েকটা স্লাইড আমরা ক্লিনিক্যাল পর্যন্ত দেখা যাব, তারপরে যখন আমি ওষুধগুলাতে যাব, আস্তে আস্তে আমি এর অনেক কিছু পাইলসের আমি অনেক কিছু খোলাসা করে দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি চান। সো প্রথম কথা হচ্ছে, পাইলস এর যদি আমরা সংজ্ঞাতে যাই, প্রথম কথা হচ্ছে এটা একটা ভেরিকোজ কন্ডিশন। ভেরিকোজ কন্ডিশন কার? অ্যানোরেক্টামের। যেখানে অ্যানাস এবং রেক্টাম একত্রিত হয়েছে, সেই জায়গায় এটা একটা ভেরিকোজ ভেইনের মতো। ভেরিকোজ ভেইন যেমন পায়ের মধ্যে ফুলে ওঠে, ওই জায়গাও আমাদের রেক্টাল প্লেক্সাসে আমাদের ভেইন গুলা ফুলে ওঠে। এখন এই কথাটার পিছনে অনেক কথা আছে। ভেরিকোসাইটিস বা ভেরিকোজ ভেইনের ফুলে উঠে কেন, এবং পাইলসের ভেরিকোসাইটিস হয় কেন? একমাত্র কারণ হচ্ছে, আমি সকালে টিপসে যেটা লিখছিলাম, একমাত্র কারণ হচ্ছে যে আমাদের টর্পিডিটি অফ লিভার। এবং যেহেতু লিভার একটা গ্ল্যান্ড, এবং টিউবারকুলার মায়াজম বা সাইকোটিক মায়াজমের প্রমিনেন্স সাথে যদি লিভারের সাথে লাগিয়ে যায়, যেই গন্ডগোলটা হয় পাইলসে, আসলে ঠিক ওই গন্ডগোলটাই হয়। সো এখানে আমরা এই যে লিভারের কথা আনলাম, আমাদেরকে যদি একটা রুগীকে সত্যি সত্যি অর্থেই পাইলস ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে লিভারের যে সমস্ত ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট আছে, এগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পাইলস কখনো শুধুমাত্র ওষুধ দিয়ে সারানো সম্ভব। যদি কিছুদিনের জন্য সারে, ওইটা প্যালিয়েট হয়, যদি তার লাইফস্টাইল চেঞ্জ না করা যায়, যদি তার লিভার অ্যাক্টিভ না হয়। কারণ কম পাইলসের কম রুগী দেখা হয় না, হাজার পাঁচেক তো দেখা হয়েছেই কমপক্ষে। তো সুতরাং এই কথাটা আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি যে পাইলসটা কমপ্লিটলি, যে কোনো ধরনের হ্যামারেজ, যে কোনো ধরনের ফিশার, যে কোনো ধরনের অ্যানোরেক্টাল যে কোনো ধরনের কন্ডিশন ইজ এ টিউবারকুলার কন্ডিশন।
এবং সেটা অ্যানোরেক্টাল ক্যান্সারও, এবং সেই ক্ষেত্রে এর জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে লিভার। সুতরাং এই লিভারের মেনটেনেন্স নিয়ে সামনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথায় ছোট ছোট করে বলবো। আশা করি আপনারা বিরক্ত হবেন না এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ওইভাবে আপনাদের পেশেন্ট গুলাকে চালাবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার পেশেন্টের, এই শরীরে মাত্র একমাত্র অঙ্গ যেটা লিভার, এটাই সিঙ্গেল, এবং লিভারের সমস্যায় মানুষের হার্টে ব্লক হয়ে যায়। মানুষ মনে করে হার্টের ব্লকের ওষুধ খাইলে বা একটা অপারেশন করে আসলে, স্টেন্টিং করে আসলে হার্টের ব্লক ঠিক হয়ে যাবে, আইসা আবার ওই গরুর মাংস দিয়ে ভাত খাওয়া শুরু করে দেয়। লিভারের সমস্যায় আরো অনেক সমস্যা হয়, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা হয়ে যায়, ইনসুলিনের ইয়াতে প্যানক্রিয়াটাইটিসের প্যানক্রিয়াটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হয়, নিচে গিয়ে আমার অ্যাবডোমিনাল ওয়াল গুলা নষ্ট হয়ে যেতে থাকে লিভারের যখন বাইল আমরা কম পাই। তারপরে আমার কনস্টিপেশন আসে, তারপরে তো পাইলস অবধারিত, এর সাথে বোনাস হচ্ছে ফিশার। সো আমি কখনোই মনে করি না যে অ্যানোরেক্টাল কোনো প্রবলেমে আমি লিভারের ম্যানেজমেন্ট ছাড়া বা লিভারের কোনো আলাদা করে যদি লিভারকে আমি টেক কেয়ার করতে না পারি তাহলে আমি কিছু করতে পারবো, আমার কখনো এরকম মনে হয় না। ভেরি ফ্র্যাঙ্কলি আপনাদেরকে বললাম। পাইলস দুই তিন রকম হয়। একটা হচ্ছে আমরা ইন্টারনাল পাইলস বলি, আর একটা আমরা এক্সটার্নাল বলি, আর একটা হচ্ছে যেটা পায়খানার সময় বের হয় এবং পায়খানা শেষে ঢুকে যায়, শেষ পর্যন্ত আর ঢুকেই না, এটা ইন্টারনাল এক্সটার্নাল বলি। মানে ইন্টারনাল জায়গা থেকে শুরু হয়, এক্সটার্নাল জায়গায় এসে শেষ হয়। এই এই স্লাইড গুলো আমি খুব তাড়াতাড়ি করবো কারণ সামনে মেডিসিন আছে, প্রত্যেকটা মেডিসিন ডিপলি বুঝিয়ে দিতে হবে। মানে অনেক মেডিসিন, প্রায় 30-35টা তো হবেই মেডিসিন, না সরি কি বলতেছি, আচ্ছা দেখি কয়টা মেডিসিন, 40টার কম হবে না। এটার প্রথম কথা হচ্ছে পাইলস কিন্তু হেরিডিটারি, কারণ লিভারের প্রবলেম হেরিডিটারি। লিভারে আপনার সমস্যা আছে, আপনার ফ্যামিলিতে লিভারের হেপাটাইটিসের গন্ডগোল আছে, আপনার হেপাটাইটিসের গন্ডগোল থাকা খুবই স্বাভাবিক। আপনার ফ্যামিলিতে লিভারের ক্যান্সার আছে, সুতরাং আপনার লিভারে টর্পিডিটি থাকা খুবই স্বাভাবিক। আপনার ডায়াবেটিস আছে, সুতরাং আপনার লিভার ফ্যাটি লিভার গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 4 চলে যাওয়া খুবই স্বাভাবিক। মরফোলজিক্যাল কিছু ক্যারেক্টার আছে, অ্যানাটমিক্যাল ক্যারেক্টার গুলো আমরা পরে দেখবো। প্রচুর পরিমাণ চা খায় মানুষ, এবং সেটা এখন তো নতুন ফ্যাশন বার হয়েছে যে রং চা খাওয়া, এবং রং চা হচ্ছে ওই যে দোকানের রং চা। দোকানের রং চাটার মধ্যে কি থাকে, দোকানের রং চায়ের যে চা পাতাটা কিনা হয় এটা আসলে আজিমপুর থেকে কিনা হয়। আজিমপুর থেকে কিনা হয় মানে হচ্ছে আজিমপুর গোরস্থানে যে সমস্ত মুর্দা গায়ে কাফনের মধ্যে চা পাতা দেওয়া হয় যাতে এরা পচা না যায়, তার উপরে কর্পূর দেওয়া হয়। তাহলে কর্পূর মানে হচ্ছে ক্যাম্ফর। এখন ক্যাম্ফোরার সাথে যখন চাটা হয়, এটা নিয়ে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ, ডিজি হেলথের একটা ভালো অ্যানালিসিস আছে, আপনারা হয়তো এই সাইটে গেলে, এখন পাওয়া যায় কিনা জানি না, অনেক আগে পাওয়া যেত, যে এই ধরনের চা খাইলে কি কি প্রবলেম হয় বডিতে, এটা আপনারা খুব ভালোভাবে পাবেন। আর বিভিন্ন ধরনের আমাদের ক্যান্সারাস কন্ডিশনে, আমাদের কনস্টিপেশনের কন্ডিশনে, আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশনে কিন্তু পাইলস চলে আসতে পারে। হ্যাঁ, স্পেশালি টর্পিডিটি অফ লিভার, লিভারে যদি কোনো বড় ধরনের গ্যাঞ্জাম হয় অবশ্যই ওই রোগীর পাইলস আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সো আমরা পাইলসের প্রাইমারি এবং সেকেন্ডারি দেখি। সো আমরা এই যে উপরে যে লাল এবং বেগুনি ডান দিকে একটা রেখা দেখতেছি নেমে গেছে, এটার নাম হচ্ছে সুপেরিয়র রেকটাল আর্টারি। এই সুপেরিয়র রেকটাল আর্টারিটা দুই ভাগে ভাগ হয়, এটা একটা ভাগ হয় রাইট ব্রাঞ্চ, বাম দিকের আপনার, মোবাইল যদি ধরে রাখেন বাম দিকের যে, বাম সাইডে আপনার যে দুইটা আছে, লম্বা লাইনের মতো নামছে, এই দুটো হচ্ছে রাইট ব্রাঞ্চ, আর ডান দিকেরটা হচ্ছে আপনার লেফট ব্রাঞ্চ। এবং একদম বাইরেরটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, একদম মানে মধ্যেরটাকে বলবো পোস্টেরিয়র ব্রাঞ্চ, এবং শেষ ডান দিকেরটাকে বলবো আমরা লেফট ব্রাঞ্চ। তো নিচের যে গোল করা ছবিটা আছে এটা দেখেন, পাইলস যখন মানুষের হয় তখন 3 o'clock পজিশনে কিছু হয় ডান দিকেরটা, বাম দিকের যেটা নিচেরটা এটা 7 o'clock পজিশনে হয়, অথবা
10 o'clock পজিশনে হয়। একটা ঘড়িতে যখন 10টা বাজে, ছোট কাঁটাটা যেখানে থাকে ওইটা হচ্ছে 10 o'clock পজিশন। ছোট কাঁটাটা যখন 7-এ থাকলে ওটা 7 o'clock পজিশন। আর ছোট কাঁটাটা যখন 3-তে থাকে ওটা 3 o'clock পজিশন। সাধারণত আমাদের প্রাইমারি পাইলস গুলাকে আমরা এখানে দেখি। সেকেন্ডারি পাইলস আমরা একটু পরেই দেখব। সেকেন্ডারি পাইলস মানে হচ্ছে পাইলস যখন প্রোট্রিউট করে বের হয়ে যায়। সো সেকেন্ডারি পাইলস মানে হচ্ছে আপনার রেকটাম থেকে বের হয়ে যাবে, বের হয়ে বাইরে চলে আসবে, মাঝে মাঝে সে ভিতরে ঢুকবে, পায়খানা শেষ হয়ে গেলে একটা সময় আর ঢুকবে না। এটা হচ্ছে সেকেন্ডারি পাইলস। ঠিক আছে, এর 3টা পার্ট আছে। প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে পেডিকেল থাকে, আমরা পরে দেখবো এটা। ইন্টারনাল হেমারয়েড থাকে এবং এক্সটার্নাল অ্যাসোসিয়েটেড হেমারয়েড থাকে। পেডিকেল যেটা থাকে, ইন্টারনাল একটা থাকে, এক্সটার্নাল, জাস্ট আপনি যাই না রাখেন। এবার আসেন আমরা ডিগ্রি দেখি। আগের মেডিকেল বইয়ে পাইলসের ডিগ্রি লেখা থাকতো 3টা, এখন লেখা থাকে 4টা। সো প্রথম কথা হচ্ছে, যেটা পায়খানা হইতেছে, পায়খানার সাথে সাথে রক্ত পড়তেছে, হ্যাঁ, কিন্তু রুগী বুঝতেছে না, এটা হচ্ছে প্রথম গ্রেডের পাইলস। হ্যাঁ, হালকা হয়তো বুঝতেছে কিন্তু খুব একটা বুঝতেছে না, প্রলাপস একদমই নাই, কিন্তু টাটকা রক্ত দেখবেন, টাটকা রক্ত আপনি দেখবেন। এটা হচ্ছে এক ধরনের পাইলস। সেকেন্ড যেটা হয়, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অফ পাইলস যেটা হয়, এটা হচ্ছে যে এই পাইলসটা যখন পায়খানা হয় তখন বের হয়ে যায়, কিন্তু যখন পায়খানা শেষ হয়ে যায় তখন আবার সে ঢুকে যায়। হ্যাঁ, থার্ড পাইলসটা, ঠিক আছে, যেটা করতে হয়, থার্ড গ্রেডের যে পাইলসটা এখন আমরা ধরি, এটা হয় যেটা যখন পায়খানা হয় তখন বের হয়, তারপরে তাকে আঙ্গুল দিয়ে ঢুকাইতে হয়। আর ফোর্থ গ্রেডটাকে, এটা রিসেন্ট করছে, 2005 না 7-এর দিকে করছে এই গ্রেডেশনটা। আগে তো 3টা ছিল, এখন 4টা বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা কিন্তু আপনি যত ঢুকান আর ঢুকবে না। এই ডিগ্রিটা আমরা জানি না রাখলাম, কারণ এটা আমাদের যখন আমরা মেডিসিন পড়বো, আজকে তো আমি বলছি একটু আগে আপনাদেরকে যে আমরা মেডিসিন গুলো ক্লিনিক্যালি পড়বো। আমরা যখন মেডিসিন গুলা পড়বো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কি বলতেছি। তো ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার্স, আপনি রুগী এসে কি বলবে? প্রথম বলবে ব্লিডিং এর কথা। এখন এখানে ব্লিডিংটা, পাইলসের ব্লিডিংটা হয় একদম তাজা রক্ত যাবে, এবং রক্তটা পায়খানার উপরে, মানে পানির উপরে ভাসবে, যদি হাই কমোড হয় পানির উপরে ভাসবে। আর ফিশারের যে ব্লিডিংটা হয়, অ্যানাল ফিশারের যে ব্লিডিংটা হয়, ওইটা কিন্তু পায়খানার সাথে লাইগা থাকে। ওইটা কিন্তু, পাইলসের ব্লিডিং কিন্তু কখনো পায়খানার সাথে লাইগা থাকে না। ঠিক আছে, এটা আনট্রিটেড থাকলে বা ব্যাড ট্রিটেড থাকলে কিছুদিন পরে এটা করবে কি, এটা আস্তে আস্তে প্রোলাপস দেখা দিবে, একটু একটু করে বাইরে হবে, আবার ঢুকে যাবে। এবং এই যেহেতু আমি তখন প্রথমে বলে নিছি, এ কারণেই বলে নিছিলাম আসলে, যে যেহেতু এখানে লিভারের সাথে একটা বিরাট সম্পর্ক আছে, সেহেতু কি হবে, লিভারের সাথে সম্পর্ক থাকলে অ্যালিমেন্টারি ট্র্যাক্টে কি হবে? লিভারের সাথে সম্পর্ক থাকলে অ্যালিমেন্টারি ট্র্যাক্টে যখনই আপনার লিভার টর্পিড হবে, যখনই আপনার লিভার স্লো ডাউন করবে, তখন কি হবে, আপনার অ্যালিমেন্টারি ট্র্যাক্টের সিক্রেশন বেড়ে যাবে। কারণ যেটা লিভার করার কথা, আপনার মাথায় রাখতে হবে যে মানুষের কিন্তু 2টা ব্রেন, একটা হিউম্যান ব্রেন তো উপরে আছে, আরেকটা ব্রেন কিন্তু লিভারে আছে। তো লিভার যখন টর্পিড করবে, থাকবে, তখন কিন্তু আলিমেন্টারি ট্র্যাক্ট বুঝতে পারবে যে আমার আসলে এটা নাই, তখন সে করবে কি, এই আলিমেন্টারি ট্র্যাক্টে কনস্টিপেশন ঠেকানোর জন্য, কারণ লিভার থেকে তো সে পারফেক্ট বাইল পাচ্ছে না, যখনই লিভারটা স্লো ডাউন করতেছে লিভার থেকে কিন্তু পারফেক্ট বাইল পাচ্ছে না। আপনি দেখবেন ফ্যাটি লিভারের রুগীদের পায়খানা কেমন, জিজ্ঞাসা করে দেখবেন, একদিনও আপনি কালার ঠিক পাবেন না, এবং মাসে 3-4 দিনের বেশি আপনি হলুদ কালার পাবেন না, কারণ লিভার তো কাজ কাজ ঠিক মতো করতেছে না। গ্রেড 2-তে গেলেই আপনি এটা পাবেন। তো ওইখানে কি হবে, ওইখানে মিউকাস ডিসচার্জ হবে, প্রচুর পরিমাণ মিউকাস ডিসচার্জ হবে, ফেনা ফেনা এক ধরনের পায়খানাও কিন্তু হইতে পারে। আমরা দেখবো, এগুলো সব সামনে আছে, মেডিসিনের সাথে সবই আছে। পেইন থাকবে, এবং অতিরিক্ত পাইলস যদি অনেক সময় ধরে আনট্রিটেড থাকে, তাহলে কি হবে, এর এনিমিয়া গ্রো করবে।
এনিমিয়া গ্রো করবে কেন? কারণ হচ্ছে তার ব্লাড তো যেই হারে পড়তেছে রেকটাম থেকে, ওই হারে তো ব্লাড তৈরি হচ্ছে না। এজ এ রেজাল্ট ব্লাডের শর্টেজ থাকবে, সুতরাং এনিমিয়া গ্রো করবে। সো দিস ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার। আমি একটু তাড়াতাড়ি যাই কারণ অনেক ওষুধ তো, এক নতুবা আপনারা অধৈর্য হয়ে যাবেন। আমরা পাইলসের এক্সামিনেশন যেটা করি, সহজ হিসাবে আমরা যেটা করি, এটা হচ্ছে আমরা রুগীটাকে একটা কাতে শোয়াই। আপনারা যদি কখনো কোলোনোস্কপি করতে দেখেন, আপনারা দেখবেন যে রুগীটাকে তারা একটা কাতে শোয়ায়। ঠিক আছে? শোয়া করবে কি, তারা পার রেক্টাল এক্সামিনেশন করবে। পার রেক্টাল এক্সামিনেশনটা কিভাবে করবে? তারা ইন্ডেক্স ফিঙ্গারের উপরে একটা কন্ডম পরবে, একটা ফ্ল্যাট কন্ডম পরবে। কন্ডম পরে তারা যেটা করবে, এখানে জেল লাগাবে। জেলটা আছে, আমার যেটার নাম মনে ছিল ভুলে গেছি এই মুহূর্তে। এটা লাগাইয়া তারা সোজা ইন্ডেক্স ফিঙ্গারটা সোজা ঢুকাইয়া দিবে আস্তে আস্তে। এবং ঢুকাইয়া তারা প্রথম দেখবে কি জানেন? খুব আশ্চর্যজনক ঘটনা। তারা ঢুকাইয়া তারা চাপ দিবে পিছনের দিকে। তারা প্রথম দেখবে যে আপনার আপনার প্রোস্টেট গ্ল্যান্ড কি বড় হয়ে গেছে কিনা। আপনার প্রোস্টেট গ্ল্যান্ড কি বড় হয়ে গেছে কিনা, এটা কিন্তু চাপ দিয়ে বোঝা যায়। প্রোস্টেট গ্ল্যান্ড যার বড় থাকে তার রেকটামে ইয়া করে ওই যেদিকে তার পেনিসটা থাকে ওইখানে যদি ওই সাইডে যদি প্রেসার করে তাহলে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে কিন্তু এটা বোঝা যায়। এবং এই আঙ্গুলের ইয়াতে যদি অভিজ্ঞ ডাক্তার হয় তাহলে সে বুঝে নিবে যে এখানে কিছু না কিছু আছে। একদমই যদি সে বুঝতে না পারে এবং আপনার যদি কমপ্লেইন না কমে, তখন সে একটা প্রক্টোস্কপি করবে। আর সে যদি বুঝে যে দেয়ার ইজ সামথিং ভেরি ব্যাড হিয়ার, যেমন পাইলসের সাথে যদি আপনার এখানে আপনার ইয়ে থাকে, এটার নাম কি, হ্যাঁ মহিলাদেরও করবে। পাইলসের সাথে আপনার যদি ইয়ে থাকে, এটার নাম কি, আহ, জ্বর থাকে, বা পাইলসের সাথে যদি ভয়াবহ রকমের ওজন কমতে থাকে, তখন সে কিন্তু, বাংলাদেশে হয় না, সিগময়েডোস্কপি বাংলাদেশে হয় না, বাংলাদেশে সরাসরি কোলোনোস্কপিতে চলে যাবে। কারণ কোলোনোস্কপিতে সে গেলে সে কিন্তু মোটামুটি অনেকটুকুই সে দেখতে পায়। এবং আমার ধারণা, আমি সবসময় রুগীদেরকে বলি যে আপনারা কোলোনোস্কপিটা করেন, কারণ কোলোনোস্কপি করলে ওই ডাক্তাররা করে কি, কোলনে আমরা তো অনেক বেশি পরিমাণ মাংস খাই, আমরা অনেক বেশি পরিমাণ মাছ খাই। তো এই সমস্ত মাছ মাংস খাইলে আমাদের এই আইলমেন্টারি ট্র্যাক্টে পলিপ হয়ে যায়। তখন ওই ডাক্তাররা যদি একটু মানে একটু দায়িত্বশীল ডাক্তার পায়, তাহলে করে কি ওই কোলোনোস্কপির ইয়াগুলা দিয়া ওই পলিপ গুলারে কাইটা ফেলে রুগীটা ভালো থাকে। ঠিক আছে? সুতরাং কোলোনোস্কপি করা বেশি টাকা তো লাগে না, 8-10 হাজার টাকা লাগে, এমন তো কোনো টাকা না। আচ্ছা, এগুলা মোটামুটি তার এক্সামিনেশনের পার্ট। এবার আসি আমরা কমপ্লিকেশনে। কমপ্লিকেশনটা জানা খুব বেশি জরুরি। আমার আমার কমপ্লিকেশন হচ্ছে হেমারেজ। তো আমার হবে হেমারেজ থেকে কি হবে, এনিমিয়া হবে। আচ্ছা, এনিমিয়াতে কি হয়? এনিমিয়া আমরা খুব হালকা টার্ম মনে করি। এনিমিয়াতে আসলে হয় কি? এনিমিয়াতে যেটা হয়, ইনসাফিসিয়েন্সি অফ দা অর্গান হয়। এবং এনিমিয়াতে আরেকটা জিনিস যেটা হয়, এটা হচ্ছে ব্রেইন অনেক কম কাজ করে। কারণ ব্রেইনের যেই আমাদের যেই ব্রেইনের যে প্রেশারটা আছে, ক্র্যানিয়াল প্রেশারটা অনেকটুকুই নির্ভর করে কিন্তু ব্লাড ফ্লোর উপরে। সুতরাং কোন একটা মহিলা এনিমিয়াতে পড়ছে, আপনারা যদি পড়েন, এটার নাম কি, মেডিসিনটার নাম মনে পড়তেছে না, একটা মেডিসিন আছে আমাদের। আহ, ওই আপনারা যদি এটা পড়েন, আপনারা দেখবেন যে কোনো মহিলা এনিমিয়াতে পড়ছে তার কিন্তু ডিজিনেস আসে, তার কিন্তু এক ধরনের একটা স্ট্যাটিস আসে, মানে তার শরীরটা থাইমা যায়। এনিমিয়ার কিন্তু হিউজ ইয়ে আছে। আর একটা সময় কি হয়, হার্ট মাসেল গুলা উইক হইতে থাকে, ইউটেরাস মাসেল গুলা উইক হইতে থাকে। দ্বিতীয় জিনিস যেটা হয়, পাইলসে স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায়। স্ট্র্যাঙ্গুলেশনটা হয় কোথায়? সব সময় মনে রাখবেন, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। যদি আপনার পেশেন্ট আপনাকে বলে যে আমার ভ্যাজাইনাটা যেই জায়গা থেকে শুরু হয়েছে বা আমার পেনিসটা যেই জায়গা থেকে শুরু হয়েছে ঠিক এটা সোজার ভিতরে গিয়ে ব্যথা হয়, তখন অবশ্যই আপনি স্ট্র্যাঙ্গুলেশন নিয়ে করবেন। কারণ স্ট্র্যাঙ্গুলেশন হইলে যে আমাদের স্প্রিংস্টার গুলো আছে, স্প্রিংস্টার গুলা কি হয়,
স্পিংচার গুলা কিন্তু কাজ করতে পারে না পাইলসের জন্য, এবং স্ট্র্যাঙ্গুলেশনের কারণে আমাদের স্পিংচার গুলাতে থ্রোম্বোসিস হয়ে যায়। যদি থ্রোম্বোসিস হয়ে যায় এবং স্ট্র্যাঙ্গুলেশন যদি কোনোভাবেই না ছুটে, ওইটা কিন্তু গ্যাংগ্রিন হয়ে যাবে, ইন্টারনাল গ্যাংগ্রিন হয়ে যাবে, কারণ এখানে ব্লাড ইয়ে করতে পারতেছে না। ঠিক আছে, লো গ্রেডের আলসারেশন হয়, আমরা দেখবো পাইলসের কনকমিটেন্ট দেখবো আজকে। কনকমিটেন্ট মোটামুটি কোনো মেডিসিন যখন পড়বেন তখন ওই মেডিসিন পুরাটা পড়বেন না, কোনো মেডিসিন যখন পড়বেন তখন ওই মেডিসিনের কনস্টিটিউশনাল টাইপটা জানার জন্য মেডিসিনটা পুরা পড়বেন, কিন্তু কোনো মেডিসিন যখন পড়বেন তখন ওই মেডিসিন পড়বেন মূলত ওই মেডিসিনের ক্লিনিক্যাল কনকমিটেন্ট খুঁজে বের করতে কিভাবে করা যায়। এবার এবার এই ছাড়া করবেন না, সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, আপনি বরিকের ম্যাটেরিয়া মেডিকা দেখছেন, ধরছেন ওই হেড থেকে একদম মানে মেল ফিমেল পর্যন্ত এই সমস্ত ঘোড়ার ডিম করার দরকার নাই আমাদের, কারণ এটা হয় না, এগুলা মাথায় থাকে না। ঠিক আছে, তো আমরা গ্যাংগ্রিন বললাম। ইন্টারনাল পাইলসে আমাদের আরেকটা প্রবলেম হয়, যদি ওইখানে সাইকোসিস খুব হেভি থাকে, এটা হয় আমাদের ফাইব্রোসিস হয়ে যায়। ঠিক আছে, আরেকটা জিনিস হয়, যদি আমাদের ওইখানে সাইটোসিফিলিটিক মায়াজম অনেক বেশি প্রবল থাকে, তখন স্যাচুরেশন হয়ে যায়। আর পাইলিফ্লেভাইটিস তখনই হয় যখন আমাদের এটা কমপ্লিটলি টিউবারকুলার। এবং আপনি মনে রাখবেন, যখনই আপনি পাইলিফ্লেভাইটিস পাবেন তখনই মনে রাখবেন, এটা খুব রেয়ার হয়, কিন্তু কি হবে আপনি মনে রাখবেন যে ওই রোগীর প্রগনোসিস, ওর দাঁতে ব্যথা নিয়ে আসলে ওর প্রগনোসিস ঠিক নেই, ভালো না। তো আমি এগুলো একটু বলে গেলাম। নন অপারেটিভ যে মিজার গুলা নেওয়া যায়, আমরা হোমিওপ্যাথিতে কি নেই, খুব ইম্পর্টেন্ট হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে জানা যে আপনার রুগী যখন আপনার কাছে আসবে পাইলস নিয়ে, অবশ্যই তাকে হট সিট বাদ দিয়ে দিবেন ক্যালেন্ডুলা মাদার টিংচারের সাথে। অথবা আপনি যদি একদমই মনে করেন যে আপনি কোনো ধরনের মাদার টিংচার ইউজ করবেন না, তাহলে আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এমন একটা ব্যবস্থা করবেন যাতে সে হট সিট বাথের ইয়েতে পায়। কারণ হচ্ছে এটা হইলে যেটা হয়, ওইখানে ভেরিকোসাইটিসটা কইমা আসে। হয় আপনি কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে ভেরিকোসাইটিস কমাবেন, না অথবা আপনারা যেটা করবেন কি, ওই ক্যালেন্ডুলা মাদার টিংচার দিয়া রুগীকে 15-20 মিনিটের জন্য, মানে দিনে 4-5 বার, 3-4 মিনিটের জন্য দিনে 5 বার বসায় রাখবেন। এইবার হচ্ছে, বুঝলাম না, এই পেইড পেইড গ্রুপে ক্লাস নিতে এসে খালি কাশি আসে কেন? এইবার হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন ইটসেলফ ইজ এ বিগেস্ট সাবজেক্ট। এখন আমি একটু আগে বলে আসছি যে টর্পিডিটি অফ লিভার, টর্পিডিটি অফ লিভারে আমার কি হয়, আমার লিভারের যে এনজাইম সিক্রেশন আছে, আমার এনজাইম সিক্রেশন গুলা কমে যাচ্ছে। এবং লিভার যখন টর্পিড হয়ে যাচ্ছে, তখন আইলমেন্টারি ট্র্যাক্ট কি করতেছে প্রথম দিকে, হোয়াট ইজ দ্য অ্যাডাপশন অফ দ্য আইলমেন্টারি ট্র্যাক্ট এট দ্য ফার্স্ট স্টেজ? দ্য অ্যাডাপশন অফ দ্য আইলমেন্টারি ট্র্যাক্ট এট দ্য ফার্স্ট স্টেজ ইজ, সে করবে কি, এক্সট্রা মিউকাস সিক্রেট করবে, এবং একটা পর্যায়ে গিয়ে তার কিন্তু মিউকাস সিক্রেশন বন্ধ হয়ে যাবে। যখনই লিভারের টর্পিডিটি শুরু হবে এবং তার মিউকাস সিক্রেশন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, লিভারের যত টর্পিডিটি বাড়বে তার প্যারিস্টালটিক ফাংশন তত কমবে। আপনারা যদি, আমি কালকে আপনাদেরকে একটা ছবি দিব, দেখি সিরোসিস অফ দ্য লিভারের একটা ছবি দিব, আমার কাছে আছে কিনা, মোবাইলে তো মনে হয় তুলছিলাম ছবিটা। তো আপনারা দেখেন যে আপনারা সিরোসিস অফ দ্য লিভারে দেখবেন কি, আপনারা দেখবেন যে প্রথম দিকে ফার্স্ট স্টেজে সিরোসিস অফ দ্য লিভারে আপনারা দেখবেন, সবসময় এটা দেখবেন যে রুগীর পায়খানাটা মনে হবে যে একটা জায়গায় এসে আটকে গেছে। তখন তুমি ধরতে পারবেন, কারণ আপনি ধরলে বুঝবেন, কারণ ওই জায়গাটা মানে তখনও অত পরিমাণ শক্ত হবে না, পেরিটোনাইটিসে বা টিমটাইনাইটিসে যেরকম শক্ত হয়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে তার প্যারিস্টালটিক ফাংশনটা নষ্ট হয়ে যায়। কনস্টিপেশন কারেক্ট করতে হবে। কনস্টিপেশন কারেক্ট করার জন্য হোমিওপ্যাথির উপরে পৃথিবীতে কোনো ওষুধই নেই, আমি দেখি নাই। কারণ আমরা মানে শুধু আমেরিকান রোগীদের দেখি সেটা না, আমরা সারা পৃথিবীর রোগী দেখি, এবং আমরা জানি যে আসলে কি ঘটনাগুলো ঘটে। 3-4টা মেডিসিন আছে, এর বাইরে কোনো মেডিসিনই নাই মেডিকেল সায়েন্সে। ঠিক আছে, আর আছে হচ্ছে গিয়ে ওই যে ইয়ে দেওয়া, এনিমা দেওয়া, এছাড়া আর কোনো কিছু নাই। তো কনস্টিপেশন, আপনাকে পাইলসের চিকিৎসা করবেন,
ওই রুগীর কনস্টিপেশন ক্লিয়ার করবেন না, ওই রুগীতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমাকে গল্প দিয়া লাভ নেই। এরপরে হচ্ছে এর ডায়েটারি অ্যাডভাইস। ডায়েটারি অ্যাডভাইস কি হবে? এই ডায়েটারি অ্যাডভাইস হবে এর এর সমস্ত ধরনের কার্ব ইনটেক আপনি 95% বন্ধ করে দিতে হবে। এ কোনো কার্ব খাবে না। কারণ আপনি একটা যুক্তি দিবেন, যেটা আমি দেই, একটু হাস্যকর শুনতে। হ্যাঁ, আমি বলি যে গরু তো মাংস খায় না, তো গরু মোটা হয় কিভাবে? ঠিক আছে, এ কোনো কার্বও খাবে না, কোনো রেড মিটও খাবে না, এ কোনো বড় মাছ খাবে না, এ ছোট ছোট মাছ খাবে। এ খাবে কি? এ সকালবেলা আলু ছাড়া যে কোনো সবজি খাবে কিছুটা, 1-2 বল খাইতে পারে। বিকাল বেলা 4টা 4:30টার মধ্যে খাবার শেষ করে ফেলতে হবে। রাত্রেবেলা সে খাউক আর না খাও কিচ্ছু আসে যায় না, পানি খেয়ে ঘুমিয়ে যাক। আর খাইলে হালকা কিছু খাবে, কিন্তু তার কার্ব ইনটেক, স্টার্চ ইনটেক এবং হচ্ছে যেটার নাম কি, প্রোটিন ইনটেক কমপ্লিটলি স্টপ করে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এবং খুব শক্ত ভাবে। আর যদি আপনি দেখেন যে তার ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 আছে, তার মানে কি এই রোগী কিন্তু শুধু পাইলসের দিকে যাচ্ছে না, এই রোগী কিন্তু হার্ট ব্লকের দিকে যাচ্ছে, এই রোগী কিন্তু কোন দিকে যাচ্ছে, এর কিন্তু লিভারের বিরাট গ্যাঞ্জাম সামনে অপেক্ষা করতেছে, স্টিওটোসিস এর মতন গ্যাঞ্জাম কিন্তু তার সামনে অপেক্ষা করতেছে। এবং সাথে যদি আপনি পান যে এর টিউবারকুলার মায়াজম আছে, তাইলে তো এই কাহিনী হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে এর মেডিকেশন এবং লোকাল অ্যাপ্লিকেশন। লোকাল অ্যাপ্লিকেশনে ওই পাইলসের বাইরে কিছু ক্রিম আছে, অনেকে নারকেল তেল দেয়। মেক দ্য পেশেন্ট হ্যাপিয়ার, মেক দ্য পেশেন্ট হ্যাপিয়ার, কারণ এই পেইন ইনটলারেবল পেইন, এই পেইন কিন্তু আমি আপনি সহ্য করতে পারবো না। এবং জেনারেল মেডিকেশন অ্যালোপ্যাথিতে যায়, এটা হচ্ছে ওদের সিস্টেম। অপারেটিভ যেই পাইলসের যে অপারেটিভ মেজারে কি হয়? তার প্রথম যেটা করে, এটা ইন্ডিয়ায় বেশি করতো, এখন বন্ধ করছে। এটা সম্ভবত নরেন্দ্র মোদী আসার পরে বন্ধ হয়েছে, মানে 14 সালের পরে বন্ধ হয়েছে ইন্ডিয়ায়, আমি যতদূর জানি। তো যেটা করতো অ্যানাল ডাইলেশন করে করতো। অ্যানাল ডাইলেশন, জেনারেল অ্যানেস্থেশিয়া লাগে, এটা এত পেইনফুল, লোকাল অ্যানেস্থেশিয়ায় হয় না। ঠিক আছে, অ্যানাল ডাইলেশন করতো, এটা ইন্ডিয়ায় বন্ধ করা হয়েছে পুরা, এটা ইন্ডিয়ান মেডিকেল গাইডলাইন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সম্ভবত। আচ্ছা, তারপরে কি করতো ওরা? ওরা লিগেশন করতো, হেমারয়েডটাকে লিগেশন করতো। ঠিক আছে, ব্যান্ড দিয়ে লাগাইয়া দিত। ঠিক আছে, লেজার থেরাপি 12 to 15% পর্যন্ত কার্যকর। ক্রাইসো সার্জারি বেশি কার্যকর না, কিন্তু করলে কি হয়, ক্রাইসো সার্জারি বা পাইলসের যে কোনো সার্জারি করলে কি হয় মনে রাখবেন। একটা সময় আইসা যারা পাইলসের সার্জারি করে, এখানে একটা মজার কথা বলে দিই, খুব মানে খুব আশ্চর্য হবেন। যারা পাইলসের সার্জারি করে তাদের ক্ষেত্রে একটা গ্যাঞ্জাম লাগে, তাদের একটা কি হয়, রেকটাল স্টেনোসিস হয়ে যায়, তাদের রেকটামটা স্টেনোসিস হয়ে যায়। এবং আপনার কাছে কিন্তু ভয়াবহ বিরাট মেডিসিন আছে এই রেকটাল স্টেনোসিসের। কিন্তু মজার কথা কি জানেন, যে ওই মেডিসিন কাজ করানোর সময়টা বা ইয়াটা কিন্তু রোগী দেয় না। ঠিক আছে, ইনফ্রারেড কোয়াগুলেশন আছে, ইনফ্রারেড নাইট্রোজেন দিয়ে করে, ইনফ্রারেড কোয়াগুলেশন নাইট্রোজেন দিয়ে করে, এটাও ইন্ডিয়ায় করা হয়, এখন সম্ভবত ব্যাংককেও করা হয়। এটা মূলত আসলে এটা ইন্ডিয়া প্রোডাক্ট, সরাসরি আমেরিকার থেকে এটা, এই টেকনোলজি প্রথম ইন্ডিয়া কিনছিল, পরে এখন মনে হয় জার্মানি টার্মানি থেকে আনাইছে আর কি, ওই ব্যাংককে গেছে। আচ্ছা, মায়াজম। মায়াজমের কথা হচ্ছে, আমি সকালের ইয়াতেই নোটেই লিখছিলাম যে সব সময় যে, হ্যাঁ, এবং এই টিউবারকুলার মায়াজমের কারণে কিন্তু পাইলসে এই পরিমাণ ব্লিডিংটা হয়। এটা হচ্ছে কথা। টিউবারকুলার মায়াজমের দিকে আমরা আরেকটু কথা বলে নিই। টিউবারকুলার যে মায়াজমের মধ্যে যখনই একটা রুগী পড়ে, দেখেন একটা রুগী আপনার কাছে পাইলস নিয়ে আসছে, একটা রুগী প্রথম দিকে কি ধরনের কি পাইলস নিয়ে যদি আপনার কাছে আসে যে ফার্স্ট টাইম আমার পায়খানা দিয়ে রক্ত হচ্ছে, আসলে মেডিসিনটা কি? খুব বড় কোনো সরিক মেডিসিন, হয়তো সালফারে আসবে, হয়তো সরিনামে আসবে, নিশ্চয়ই সেটা অ্যালোতে চলে যাবে না, বা নিশ্চয়ই সেটা নাইট্রিক অ্যাসিডে বা রেটিনিয়া পেআইনিয়াতে চলে যাবে না। ঠিক আছে, সো যখনই আপনি দেখবেন যে এইরকম একটা কন্ডিশন আসতেছে, আপনাকে ভাবতে হবে যে আমার সাথে যখন ফুসফুসের সিমটম নিয়ে একটা রুগী আসবে,
এটার প্রগনোসিস আমাকে ওই জায়গা থেকে ভাইবা নিতে হবে। এটার প্রগনোসিস যদি আমি ওইখান থেকে না ভাবতে পারি, গ্যাঞ্জামটা লাগবে কোথায় জানেন? গ্যাঞ্জামটা লাগবে হচ্ছে এক সময় কি আপনি দেখবেন আপনার ওষুধ কাজ করতেছে না। আজকে একজনের সাথে কথা হয়েছে, এই ভদ্রলোকের অ্যানাল ফিশার হয়েছে, কমপ্লিট কস্টিকামের ক্যারেক্টার, কমপ্লিট কস্টিকামের ক্যারেক্টার। অ্যানাল ফিশারে কস্টিকামে যা হয় তার থেকে উনার কনস্টিটিউশন উনি কস্টিকাম। এখন আমি যখন ওনাকে বললাম যে আপনি কস্টিকাম নেন নাই কেন, উনি আমাকে অনেকক্ষণ চুপ থেকে বলতেছে, "ভাই, আপনি আমার মনের কথা বলছেন। আমার তো ক্লাস 8-9-এ অনেক পরিমাণ আচিল হয়েছিল, তখন আমাদের এক স্যার কস্টিকাম দিছিল। সেই কস্টিকামে কিন্তু আমাকে কি জানি সিএম পোটেন্সি 15 দিন পরে পরে 2বার রিপিট করার পরে আচিল গুলা চলে গেছে, কিন্তু তারপর থেকে না আমার শরীরে আর কস্টিকাম কাজ করে না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এক মিনিট ভাবেন তো। যিনি আমাকে বলছেন উনি কিন্তু অনেক বড় ডাক্তার। এই যে ডাক্তার সাহেব বলতেছেন যে আমি একসময় কস্টিকামের রোগী ছিলাম, আমার শরীরে কস্টিকাম কাজ করে না, উনার অ্যানাল ফিশারের প্রবলেম, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? কারণ কস্টিকাম টিউবারকুলার ড্রাগ। কারণ কস্টিকাম টিউবারকুলার ড্রাগ না। আপনাকে মায়া রেমেডিতে চলে আসি। আমি বলছিলাম আমি আসলে একটা মিনিট, একটু একটু পানি চিনি খেয়ে নিই। রেমেডিতে চলে আসি। রেমেডি, কখনোই রেমেডির জেনারেল পিকচার দেখবেন না। রেমেডির জেনারেল পিকচার পেশেন্টের এন্ড স্টেজে আপনাকে কোনো লাভ দিবে না। রেমেডির জেনারেল পিকচার পেশেন্টের প্যাথোলজিক্যাল স্টেটে তোমার কি গরম লাগে না ঠান্ডা লাগে? কিডনি রুগীরে জিগেলে হারা জীবনই করবো আমার ঠান্ডা লাগে। তাই বললে কি আপনি মানে তোমার কি এখন ঠান্ডা দিলে ভালো লাগে না গরম দিলে ভালো লাগে? আমার ঠান্ডা দিলেই ভালো লাগে। তাই বললে কি আপনি আর্সেনিক প্রেসক্রাইব করবেন না? আর্সেনিক তো বিরাট রেমেডি কিডনির। সো যখনই রেমেডি রেমেডি করবেন, যে কোনো যে কোনো অসুখের যদি রেমেডি করেন, প্র্যাকটিস অফ মেডিসিনের পয়েন্ট অফ ভিউ থেকে যখন রেমেডি করবেন, ওই রেমেডির কনকমিটেন্ট খুব ভালো করে জানবেন। আর যদি দেখেন যে ওই রেমেডির কনকমিটেন্ট বের করতে পারেন নাই, তাহলে একজন সিনিয়রের সাহায্য নেবেন। নেভার এভার ওই রেমেডির জেনারেল স্টেটের উপরে, ওই রেমেডির কমন সিমটমের উপরে প্রেসক্রিপশন করবেন। কখনোই কোনো রেমেডির জেনারেল স্টেট এবং কমন কমন সিমটমের উপরে প্রেসক্রিপশন করবেন না। ফেল করবেন, 99% ক্ষেত্রে ফেল করবেন। সো আমরা আজকে মোটামুটি আমি কনকমিটেন্ট গুলা দেখিয়ে দিতে চেষ্টা করব, এবং এর সাথে আমি ক্লিনিক্যালস গুলো আমি করে নিব, যোগ করে নিব। সো ফার্স্ট কথা হচ্ছে, আমাদের ফার্স্ট রেমেডি হচ্ছে অ্যাসকিউলাস হিপোকাস্টাম। আমি এ থেকে জেড পর্যন্ত গেছি। সো অ্যাসকিউলাস হিপোকাস্টানামের প্রথম কথা কি? অ্যাসকিউলাস হিপোকাস্টানামের প্রথম কথা হচ্ছে, অ্যাসকিউলাস হিপোকাস্টানাম, দেখেন আমি আপনাকে দেখাই এখন, স্ট্র্যাঙ্গুলেটেড হেমারয়েডে ইউজ হয়। আর স্ট্র্যাঙ্গুলেটেড হেমারয়েড দেখতে কিরকম হয়? পার্পল কালারের হয়। কারণ ব্লাড থাইমা যায়, তখন ভিতরে ব্লাড গুলা ডিকম্পোজ হতে থাকে, হেমারয়েডে কালার চলে আসে পার্পল। এবং স্ট্র্যাঙ্গুলেটেড হেমারয়েডেই সবচেয়ে বেশি পেইন হয়, যেটাকে আমরা বলছি থ্রবিং ডিপ ইন অ্যাবডোমেন। এবং স্ট্র্যাঙ্গুলেটেড হেমারয়েডেই যেটা হয়, এটা হচ্ছে যখন আপনি সামনের দিকে ঝুঁকবেন তখন আপনার কষ্ট হবে, ওই রোগীর ভয়াবহ রকমের পেইন হবে। ঠিক আছে? এবং এর সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর যেটা হবে, এই অ্যাসকিউলাস হিপোক্যাস্টোনামের মধ্যে যেটা হবে, এটা হচ্ছে এর একটা ড্রাইনেস অফ দ্য রেকটাম দেখবেন। কারণ কি, ওইখানে তো স্পিংচারের, ওখানে তো স্ট্র্যাঙ্গুলেশন আছে। আধা পয়সার পায়খানা বাইরেতে 2 লাখ টাকা খরচ করতে হইতেছে অ্যাসকিউলাস হিপোক্যাস্টোনামের রোগী, এত ড্রাই তার আইলমেন্টারি ট্র্যাক্ট। এই হচ্ছে অ্যাসকিউলাস হিপোক্যাস্টোনামের কনকমিটেন্ট। এর বাইরে অ্যাসকিউলাস হিপোক্যাস্টোনাম চিন্তা করবেন না। ওই ব্যথার ঠেলায় যেভাবে নীলমণি ঘটক লেখছে, বাজে ভাবে লেখছে, এর সাথে ক্লিনিক্যাল সিমটম যায় না।
এটা উনার আমলে সম্ভব, কারণ তখন রেমেডি ছিল 20টা, আমার তো রেমেডি 700। সেকেন্ড হচ্ছে অ্যালয়।